Hello everyone, this is Aritra Bashak Joy. My department is CSE from American International University, Bangladesh, and welcome to my tutorial. আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা স্ক্যাপ সিকোয়েন্স অথবা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। স্ক্যাপ সিকোয়েন্সকে অনেক সময় ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলা হয়, অনেক সময় না স্ক্যাপ সিকোয়েন্সকে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলা হয়। তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার একটি আউটপুট ফাংশন হিসেবে কাজ করে এবং ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে একটি ক্যারেক্টার লেখা হয়, যেমন ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দেওয়া আছে এবং ওই সব ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দ্বারা কে কী বোঝানো হয় সেটা দেওয়া আছে। তো চলুন এখন আমরা কোডের মাধ্যমে ব্যাকস্ল্যাশগুলো কীভাবে ব্যবহার করা হয় সেটা একটু জেনে আসি। তো এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই পর্যন্ত নর্মালি আমি একটা স্ট্রিং প্রিন্ট করতে পারবো। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে লেখালেখি করি সেটা একটু সবার কি মনে আছে? আশা করি সবার মনে আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমি একটা নিউ লাইন ক্রিয়েট করতে চাই তাহলে আমি এন্টার প্রেস করে সি আউট, সাপোজ আমি এই লাইনটাকে থেকে একটা নিউ লাইন ক্রিয়েট করব, নিউ লাইনে একটা নতুন কিছু লিখবো। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিন্তু ইন্টারপ্রেস করে নিউ লাইন ক্রিয়েট করি। তো আমি এইভাবে এখানে সেম ইন্টারপ্রেস করে নিউ লাইন ক্রিয়েট করছি। এই জায়গায় আমি আমার ভার্সিটি নাম দিচ্ছি। তো এখন তো আশা করি মাইক্রোসফট ওয়ার্ডে যেহেতু ইন্টারপ্রেস করলে নিউ লাইন ক্রিয়েট হয়, তো এই জায়গায় নিউ লাইন ক্রিয়েট করেছি। তো এখন আশা করি রান করলে চলবে। আপনাদের কি মতামত? দেখি কি হয়। একটু টাইম নিচ্ছে, যার জন্য আমি দুঃখিত। ও নো, এই জায়গায় মাইক্রোসফট ওয়ার্ডে আমার ইন্টারপ্রেস করে নিউ লাইন ক্রিয়েট করলেও কোড ব্লকসে, মানে হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় ইন্টারপ্রেস করে নিউ লাইন আমার সোর্স কোডের ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে, কিন্তু এটা যখন আমি এক্সিকিউশন করছি তখন সেটা ক্রিয়েট হচ্ছে না। তো এর উপায় কি, এটাকে কিভাবে ফিক্স করা যায়? তো এখন আমাকে হচ্ছে স্ক্যাপ সিকোয়েন্স বা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করতে হবে। তো নিউ লাইন ক্রিয়েট করার জন্য আমাকে ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে এবং ব্যাকস্ল্যাশ এন অবশ্যই আমাকে ডবল কোটেশনের ভেতরে ইউজ করতে হবে। তো আমি চাচ্ছি অরিত্র বসাক জয় এর পরের লাইনটা AIUB দেখাবে। তো আমি অরিত্র বসাক জয় এর পরে ব্যাকস্ল্যাশ এন দিব। তো এখন একটু কোডটা রান করে দেখি, আশা করি চলবে। হ্যাঁ, এই তো অরিত্র বসাক জয় এবং সেকেন্ড লাইনে AIUB। তো এখন যদি আমি চাই যে অরিত্র বসাক জয়টাকে ডবল স্ট্রিং এর ভেতরে রাখবো, আচ্ছা মনে রাখবেন এই স্ট্রিংটা কিন্তু ডবল স্ট্রিং এর ভেতরে আছে ঠিকই, কিন্তু কম্পাইল করার সময় এই স্ট্রিংটাকে কাউন্ট করবে না, ঠিক আছে? তো আমি অরিত্র বসাক জয়টাকে একটা স্ট্রিং এর ভেতর রাখতে চাচ্ছি। তো এখন আমাকে এইটা অরিত্র বসাক জয়কে স্ট্রিং এর ভেতর রাখার জন্য আমাকে এই সাইডে একটা ডবল কোটেশন দিতে হবে এবং এই সামনে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। সেম ভাবে অরিত্র বসাক জয়, অরিত্রর সামনে একটা ডবল কোটেশন এবং একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। তো এবার একটু আমরা রান করে দেখি। হ্যাঁ, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অরিত্র বসাক জয় ডবল কোটেশনের ভিতরে এবং তার নিচে AIUB। তো নিউ লাইন ক্রিয়েট করার জন্য আরেকটি সহজ উপায় রয়েছে, যেটি আমি পার্সোনালি সবাইকে ইউজ করার জন্য বলে থাকি এবং আমার খুব প্রিয় ওই টেকনিকটা। তো সেটা একটু চলুন দেখে আসা যাক। তো আরেকটা টেকনিক হচ্ছে একটা স্ট্রিং লেখার পরে আপনি যদি নিউ লাইন ক্রিয়েট করতে চান তো লেস দ্যান সাইন অবশ্যই দিতে হবে এবং তারপর লিখতে হবে ইন্ড এল মানে হচ্ছে ইন্ড লাইন। তো এখন আমি যদি রান করি প্রোগ্রামটা, তো সেম ভাবে অরিত্র বসাক জয় AIUB আসছে। তো এখন কি আপনাদের মনে হতে পারে না যে ইন্ডেলের পরে তো আমাকে AIUB যদি আমি দেই তো AIUBটা নিউ লাইনে প্রিন্ট হবে? এটা যদি মনে হয়ে থাকে তাহলে একদম ঠিক। তো চলুন একটু চেক করি। ইন্ডেলের পরে আমরা লেস দ্যান সাইন দিয়ে ডবল কোটেশন দিয়ে AIUBটা প্রিন্ট করি। সরি, AIUB সেম, আমি যে আউটপুট চেয়েছিলাম তাই আসছে। তো এইভাবে আপনারা পাশাপাশিও
লিখে নিউ লাইন ক্রিয়েট করতে পারেন ইনডেল ইউজ করে বা \n ইউজ করে, ইটস ডিপেন্ড অন ইউ। ওকে, তো এবার একটু চলুন কমেন্ট নিয়ে আলোচনা করা যাক। তো কমেন্ট কি? সোর্স কোড লেখার সময় নিজের বা অন্যজনের জন্য নোট লিখে রাখাই হচ্ছে কমেন্ট। ওকে, তো যখন আপনি কোনো সফটওয়্যার ফার্মে জব করবেন বা আপনি যখন বড় কোনো ডেভেলপার হয়ে যাবেন, তখন আপনি বড় বড় সোর্স কোড লিখবেন। তো সাপোজ আপনি একটা সফটওয়্যার ফার্মে একটা প্রজেক্ট করছেন, তো ওই প্রজেক্টের জন্য বিশাল বড় আপনি কোড লিখছেন। তো হয়তো তার মাঝখানে আপনি জব ছেড়ে দিলেন, তো ওই প্রজেক্টটা কিন্তু অন্যজন করবে। তো আপনি ওই প্রজেক্টটা একভাবে করছেন, আরেকজন এসে ওই প্রজেক্টটাকেই করবে, কিন্তু তার কিন্তু আগে বুঝতে হবে যে আপনি কি ফরম্যাট ইউজ করেছেন, কি কি অপারেশন চালিয়েছেন, কি কি মেথড ইউজ করেছেন। তো এগুলো বোঝার জন্য সাইডে যে কমেন্ট লিখে রাখা হয় কমেন্ট, কিন্তু ওইগুলো হচ্ছে কম্পাইল করে না। তো এটাই হচ্ছে কমেন্ট আর কি, যে বড় কোনো কোড লেখার সময় বা অন্যের বোঝার সুবিধার্থে আমি সাইডে যে নোট লিখে রাখি সেটাই হচ্ছে কমেন্ট ব্যবহারের উদ্দেশ্য প্রোগ্রামের উদ্দেশ্য সহজে বোঝানোর জন্য। সাপোজ আমি একটা বিশাল বড় কোড লিখলাম, তো ওই কোডের কোথায় কি আছে অনেক সময় আমার নিজের মনে নাও থাকতে পারে। তো আমি যদি সাইডে নোট করে রাখি তাহলে ওটা আমি সহজেই বুঝতে পারবো। প্রোগ্রাম সম্পর্কে বর্ণনা লিখে রাখার জন্য, হ্যাঁ অবভিয়াসলি, যে আমি যে প্রোগ্রামটা কীভাবে করেছি সেটা আমি লিখে রাখতে পারবো কমেন্টের মাধ্যমে। প্রোগ্রামের কোন লাইন কী বোঝায় তা বোঝানোর জন্য। আচ্ছা, তো এবার আসি কমেন্টের প্রকারভেদ। দেয়ার আর টু কাইন্ডস অফ কমেন্টস, দে আর সিঙ্গেল লাইন কমেন্ট অ্যান্ড মাল্টিপল লাইন কমেন্ট। ওকে, তো চলুন এবার কোডের মাধ্যমে দেখে নেওয়া যাক সিঙ্গেল আর মাল্টিপল লাইন কমেন্টটা কি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু স্ট্রিং এখানে লিখেছি। তো এই জায়গায় আমাকে অবশ্যই ইন্ট লাইন ইউজ করতে হবে, না হলে একই লাইনে সব চলে আসবে। তো এখানে ইন্ট লাইনটা আমি ইউজ করে দিচ্ছি। তো এখন আমি যদি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে চাই, সাপোজ আমার মনে হচ্ছে যে এই লাইনটা 7 নম্বর লাইনটা আমার দরকার নেই, এই লাইনটা আমার না রাখলেও চলবে, তো আমি এই জায়গায় জাস্ট 2টা স্ল্যাশ দিয়ে দেবো। তো এটা আমার হচ্ছে কমেন্ট হয়ে গেছে, এবং আমি যদি এখন কোডটা রান করি, কম্পাইলার এটাকে ইগনোর করবে। আমি রান করে দেখাচ্ছি, এই যে দেখেন আপনারা, অরিত্রা বসাক জয়, টাঙ্গাইল, আমার ফোন নাম্বার। তো এখন চলুন দেখে নেওয়া যাক মাল্টিপল লাইন কমেন্টটা কি। মাল্টিপল লাইন কমেন্টটা হচ্ছে একসাথে 2-3 লাইনকে কমেন্ট করে দেওয়া, বা অনেক বড় বর্ণনা লেখা সাইডে, যে আমি একটা বিশাল বড় প্রোগ্রাম করছি, তো ওইটার জন্য একটু বিস্তারিত আকারে বর্ণনাটা লেখা। তো আমি যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই, সাপোজ আমার কাছে মনে হচ্ছে যে এই 2টা লাইন আমার দরকার নাই, তো আমি এখন কমেন্ট করার জন্য আমাকে ব্যাকস্ল্যাশ এবং স্টার যে সাইনটা ছিল সেটা দিতে হবে। এই দেখুন এখানে কিন্তু সব কমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে এইটার মানে হচ্ছে কমেন্ট এখান থেকে শুরু হচ্ছে, মাল্টিপল লাইন কমেন্ট এখান থেকে শুরু হচ্ছে। আমি সাপোজ শেষ করব এইখানে, তো আমি এইখানে যে সাইনটা দিয়েছি এইখানে আমার তার উল্টো সাইনটা দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা সরি, আমি হচ্ছে এই লাইনটা কমেন্ট করব না, আমি এই লাইনটা কমেন্ট করব। তো এবার দেখতে পাচ্ছেন এখান থেকে কমেন্ট শুরু হয়েছে মাল্টিপল লাইন, এখানে মাল্টিপল লাইন কমেন্ট শেষ হয়েছে, আর এই লাইনটা আবার ফিরে এসেছে। তো এই 2টা লাইন কম্পাইলার ইগনোর করে যাবে। তো এখন আমি যদি রান করি, তো এই যে দেখতে পাচ্ছেন অরিত্রা বসাক জয় এবং আমার ফোন নাম্বার দেখাচ্ছে। আরেকটা জিনিস দেখে দিই, সেটা হচ্ছে এই জায়গায় রিটার্ন 0 ইউজ না করে আরেকটা মেথড আছে সেটা করার, সেটা হচ্ছে conio.include conio.h, include conio.h। এই ফাংশনটা ইউজ করলে আমাকে এই জায়গায় রিটার্ন 0 দেওয়া যাবে না, এখানে আমাকে দিতে হবে গেট ফাংশন ইউজ করতে হবে, gtch গেট, এবং এই জায়গায় সরি
আমার এই জায়গায় হয়ে গেছে এঙ্গেজ ফাংশন। তো এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, তো আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অরিত্র বসাক জয় 018 আমার ফোন নাম্বারটা শো করছে। তো রিটার্ন 0 আর গেজ ফাংশন এই দুটার মধ্যে একটা সিম্পল পার্থক্য রয়েছে। যদি আমি এই জায়গায় রিটার্ন 0 ইউজ করতাম, তো আমাকে এই জায়গায় আমি যে প্রিন্ট করেছি সেটা প্রিন্ট হতে কত সময় লাগছে, কত কি লাগছে, এগুলো অনেক কিছু শো করতো। আর আমি গেজ ইউজ করলে আমাকে অবশ্যই কোনো.h ইউজ করতে হবে উপরে। তো এটা যদি আমি ইউজ করি তাহলে আমাকে একটা ক্লিয়ার আউটপুট দেখাচ্ছে, ফ্রেশ আউটপুট। সেটা অনেকটাই প্রোগ্রামারের জন্য আরামদায়ক, যে উনি বুঝতে পারছে যে না, আমি এটা এরকমভাবে চেয়েছিলাম, এটা এরকমভাবে এসেছে। তো ওই লেখাটা এখন আসবে যদি আমি আরেকটা ইন্টারফেস করি। তো এই জায়গায় এই লেখাটা আসছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।